এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতে অবস্থান করছে শেখ হাসিনা। ১.৫ মাসের বেশি সময় ধরে ভারতে অবস্থান করলেও তার সম্বন্ধে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে এখনও জানায়নি দেশটি। এরই মধ্যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার তার কূটনৈতিক বা অফিসিয়াল পাসপোর্ট বাতিল করেছে এবং এ পাসপোর্টের ভারতে অবস্থানের ৪৫ দিনের মেয়াদ ইতিমধ্যেই শেষ। এতে শেখ হাসিনার ভারতে অবস্থানের বৈধ ভিত্তি কি সে প্রশ্ন উঠতে শুরু করেছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যত ৩টি অপশন বা রাস্তা খোলা আছে। তার একটি হচ্ছে রাজনৈতিক আশ্রয়, দ্বিতীয়টি হচ্ছে তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা এবং তৃতীয়টি হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের পথ তৈরি করা। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র বলছে শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুসম্পর্ক রয়েছে। এছাড়া দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের সঙ্গে তার সম্পর্ক ভালো। তাছাড়া পদত্যাগের পর ভারতে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে দেশটির সর্বদলীয় বৈঠকে সব রাজনৈতিক দল একমত হয়েছিল। ফলে শেখ হাসিনাকে ভারতে রাখার ক্ষেত্রে দেশটির অভ্যন্তরীণ কোনো চাপ নেই, যদিও তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়েছে। তবে বিশ্লেষকদের মতে শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করেন তখন তার কূটনৈতিক পাসপোর্ট বহাল ছিল এবং এটির সুবাদে তিনি অন্তত ৪৫ দিন বিনা ভিসায় ভারতে থাকতে পারেন। সেই মেয়াদ ফুরিয়ে যাওয়ায় প্রশ্ন উঠেছে, তাহলে এখন তিনি কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন? শেখ হাসিনা এখন বাংলাদেশ সরকারের কাছে নর্মাল পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এদিকে বিশ্লেষকরা মনে করেন সরকার যদি তার নর্মাল পাসপোর্টের আবেদন মঞ্জুর না করে তিনি যদি রাষ্ট্রহীন হয়ে পড়েন তবে ভারত সরকার তার ট্রাভেল আইডেন্টিটি কার্ড বা ট্রাভেল পারমিট দিতে পারে, যা দিয়ে তিনি তৃতীয় দেশে অনায়াসে সফর করতে পারবেন। এর মধ্যে যদি তিনি ভারতের রাজনৈতিক আশ্রয় চান এবং ভারত সরকার তা মঞ্জুর করেন তাহলে তার ভিত্তিতে যতদিন খুশি তিনি দেশটিতে থাকতে পারবেন। অন্যদিকে জানা যায় তৃতীয় কোনো দেশে আপাতত শেখ হাসিনার যাবার কোনো সুযোগ না হলে ভারতেই অবস্থান করবেন তিনি। এ ব্যাপারে দেশটির রাজনৈতিক সিদ্ধান্ত বিবেচিত হতে যাচ্ছে। ভারতে এর আগেও শেখ হাসিনা ও তার পরিবার রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। তাছাড়া ১৯৫৯ সালে চীন তিব্বত অধিগ্রহণ করলে দালাই লামাকে ভারত আশ্রয় দিয়েছিল। বিশেষ বিবেচনায় তিব্বতের ধর্মগুরু দালাই লামার মতো শেখ হাসিনা সেখানে আশ্রয় পাবেন। এছাড়া প্রতিবেশী দেশের রাজনীতিবিদদের আশ্রয় দেওয়ার ইতিহাস রয়েছে ভারতের। এর আগে ১৯৫০ সালে নেপালে মহারাজা ত্রিভুবন বীর বিক্রম শাহকেও আশ্রয় দিয়েছিল ভারত। ১৯৯২ সালে আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহর পরিবারকেও আশ্রয় দেয় ভারত। অন্যদিকে ২০১৩ সালে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকেও রাজনৈতিক আশ্রয় দেয় ভারত। এক্ষেত্রে একান্ত প্রয়োজনে শেখ হাসিনাকে ভারতের রাজনৈতিক আশ্রয় দিয়ে রেখেছে দেশটি যে দ্বিধা করবে না সেই ইঙ্গিতও কিন্তু এখন দিল্লিতেও পাওয়া যাচ্ছে। তবে এ পদক্ষেপে ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে কী প্রভাব পড়বে সেটাও দিল্লিকে খেয়াল রাখতে হবে। পর্যবেক্ষকরা বলেন ১৯৫৯ সালে দালাই লামাকে রাজনৈতিক আশ্রয় দেবার পর থেকে ভারত চীন সম্পর্কে যে তিক্ততা সৃষ্টি হয়েছিল ৬৫ বছর পর তার রেশ রয়ে গেছে। ভারতের অনেক বিশ্লেষক মনে করেন শেখ হাসিনাকে দেশটি যদি আশ্রয় দিয়ে রেখে দেয় তাহলে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সেটা অন্তরায় হয়ে উঠতে পারে। ইতিমধ্যে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল গত বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেছেন, আমাদের সঙ্গে ভারতের প্রত্যাবর্তন চুক্তি রয়েছে। এটি অনুযায়ী আমাদের কোনো দোষী মানুষ থাকেন তিনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন তার প্রত্যাবর্তন আমরা চাইতে পারি। শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হলে তাকে ফেরত চাওয়া হবে। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন, শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে রয়েছেন সেটি আমাদের জানা নেই। অবশ্যই এর আগে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, যদি আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের এ ব্যাপারে নির্দেশনা দেয় তবে কূটনৈতিকভাবে সেটি দেখা হবে। এদিকে জুলাইয়ে গণহত্যার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে একের পর এক হত্যা মামলা হচ্ছে। বিচার কাজে ট্রাইব্যুনাল গঠন করা হয়। ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি উঠেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের কাছে এ পরিস্থিতিতে শেখ হাসিনাকে নিয়ে কি ভাবছে তা স্পষ্ট করেনি দিল্লি। অন্যদিকে ৪৫ দিন কূটনৈতিক পাসপোর্টের অধীনে থাকার বিষয়টি নিয়ে তেমন কোনো আলোচনা না হলেও
বাংলাদেশের বিষয়টি নিয়ে আলোচনা জোরালো হচ্ছে। শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় দিলেও ভারত সরকার বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথা বলছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমনিয়াম জয়শঙ্কর বলেছেন, আমরা যে সরকার ক্ষমতায় থাকে সে সরকারের সঙ্গে কাজ করি, বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে আমরা কাজ করছি। তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে যে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছিল, ওই আন্দোলনে ভারত বিরোধী একটি সেন্টিমেন্টও ছিল। এ কারণে ভারত যদি তাকে আশ্রয় দেয় তাহলে ভারত বিরোধী সেন্টিমেন্টকে আরও উস্কে দেবে। এ কারণে ভারত চাইবে না বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে এখনই কোনো সম্পর্ক তৈরি হোক। এদিকে শেখ হাসিনা ভারতে যাওয়ার পর দেশটির সরকারি বক্তব্য অনুযায়ী তার ভারতে যাওয়া ছিল সাময়িক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত 6 আগস্ট পার্লামেন্টে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিবৃতি দেন। তারপর থেকে সরকার আর এ বিষয়ে নতুন করে কোনো ভাষ্য দেয়নি। এর কারণ হলো শেখ হাসিনা নিরাপদ কোনো তৃতীয় দেশে পাঠানোর চেষ্টা করছেন তারা। তৃতীয় পথটা হয়তো এখনই বাস্তবসম্মত নয়, কিন্তু ভারতের কর্মকর্তারা ও পর্যবেক্ষকদের একটি অংশ বিশ্বাস করেন কিছুদিন পর উপযুক্ত পরিস্থিতি এলে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য ভারত চেষ্টা করতে পারে। কারণ দল বা রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগ এখনও ফুরিয়ে যাননি এবং দলের সর্বোচ্চ নেত্রী হিসেবে শেখ হাসিনা দেশে ফিরে সংগঠনের হাল ধরতে পারেন। অন্যদিকে বিশ্লেষকরা মনে করেন তার বিরুদ্ধে হওয়া মামলাগুলো তিনি বিচারের সম্মুখীন হতে পারেন। হয়তো পরবর্তী নির্বাচনে তার লড়ার ক্ষেত্রে বাধা থাকতে পারে, কিন্তু তার দেশে ফেরার এবং রাজনীতিতে নতুন করে প্রবেশ বন্ধ করাটা কঠিন। এছাড়া আওয়ামী লীগ বাংলাদেশে কোনো নিষিদ্ধ সংগঠন নয়, সারা দেশে তাদের শক্তিশালী নেটওয়ার্ক আছে। সেই দলের সর্বোচ্চ নেত্রী হিসেবে শেখ হাসিনা আগামী দিনে বাংলাদেশে ফিরতে পারেন।